রাতের অন্ধকারে বিদ্যাকে প্রাণে মারার প্ল্যান করলো নিপুণ ও শ্রাবণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যুক্তা বিদ্যাকে বলছে, আপনি রিভলভার হাতে নেবেন না, আপনার হাতে কলম ও বেতি মানায়, রিভলভার নয়। আর রিভলভারটা বরং আমার হাতেই থাক, আমি আসলে এসব এসব করে অভ্যস্ত তো তাই। এরপরে দেখা যায় যুক্তা বলতে থাকে, কি হলো কি হলো মিস্টার সিংহ, কথা বলছেন না কেন? কথা বলুন, মুখ খুলুন, তা না হলে কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। তখন এই কথা শুনে দেখা যায় সিংহ মশাই বলতে থাকে, আমাকে আমাকে কিন্তু আপনারা এভাবে এভাবে চাপ দিতে পারেন না। তখনই বিদ্যা বলতে থাকে, কি করতে পারি আর কি করতে না পারি সেটা সেটা আপনার কোনো ধারণা নেই। আমাদের 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 যে কি করার ক্ষমতা আছে সেটা যদি আপনি জানতে পারতেন, তবে তবে আপনাকে এতক্ষণে আমরা কি করতাম আপনার কোনো ধারণাই নেই। এই বললেই তখনই যুক্তা যুক্তা সিংহ মশাইকে গলা চেপে ধরে আর বলতে থাকে, কথা বলুন, মুখ খুলুন। এরপরেই বিদ্যা বলতে থাকে, যুক্তা ছেড়ে দাও, উনি মরে যাবে, এভাবে এভাবে নয়। এরপরে দেখা যায় বিদ্যা বলে ওঠে, কৃষ্ণগোপালকে। এ কথা শুনে অবাক হয়ে যায় কিঙ্কর সিংহ আর বলতে থাকে, কে কৃষ্ণগোপাল? আমি চিনি না, আপনারা কি বলছেন এসব? তখনই এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ওই কৃষ্ণগোপাল লোকটাই আমার বাবা, যাকে আমি পাগলের মতো খুঁজছি। আর মৃন্ময়ী ব্যানার্জির হত্যার পিছনে কার হাত ছিল সেটা আপনি জেনেও কেন কেন ওটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিলেন, সেই ব্যাপারটা আপনাকে আজকে মুখ খুলতে হবে। এ কথা শুনে দেখা যায় সিংহ মশাই বলতে থাকে, আপনি ভুল বলছেন, আমি আমি কাউকে কাউকে বাঁচাইনি। ওটা ওটা একটা হত্যা ছিল নয়, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি সেটা খুব ভালো করেই জানেন, আর আমি সেটা প্রমাণও করে দিয়েছি। এ কথা শুনে তখনই বিদ্যা বলতে থাকে, না, ওটা ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা পরিকল্পিত একটি হত্যা ছিল, ওটা ওটা হত্যা করে করা হয়েছে। এ কথা শুনে তখনই দেখা যায় যুক্তা বলতে থাকে, কি হলো, আপনি আপনি মুখ খুলবেন না তাই তো? আপনি ডিসিশন নিয়েছেন, আপনি মুখ খুলবেন না। যদি মুখ না খুলেন তবে কি হতে পারে আপনার কোনো ধারণা নেই। এ কথা শুনে তখনই দেখা যায় ভয় পেয়ে যায় কিঙ্কর সিংহ আর বলতে থাকে, আমাকে প্লিজ ছেড়ে দিন, এভাবে আমাকে মারবেন না, আমার আমার প্রচন্ড লাগছে, আর আমার আমার ক্লায়েন্টরা আমার জন্য অপেক্ষা করছে। এরপরে বিদ্যা বলতে থাকে, আপনার ক্লায়েন্টদের কাছে আপনি পৌঁছতে পারবেন না। এবারে কিঙ্কর সিংহকে টানতে টানতে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর বড়বাবুর সামনে দাঁড় করালেই বড়বাবু বলতে থাকে, কে উনি? তখনই বিদ্যা বলতে থাকে, এটা হচ্ছে কিঙ্কর সিংহ, আর এটা হচ্ছে আর আর কাশ্যপ ব্যানার্জির উকিল। এটাই ওনার সব থেকে বড় পরিচয়। ওনার থেকে জানার চেষ্টা করুন বড়বাবু, উনি কেন কেন ওই হত্যাটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিয়েছিলেন, কত টাকা নিয়েছিলেন, এসবের পিছনে কে কে আছে। ওনার কাছে সমস্ত নোটিফিকেশন আছে, ওনার কাছে সব প্রমাণ আছে। এই এই কেসে কে কে জড়িত, কে কে সাক্ষী, সবারই নথিপত্র ওনার কাছ থেকেই পাওয়া যাবে। এ কথা শুনে অবাক হয়ে যায় কিঙ্কর সিংহ। এরপরে দেখা যায় পঙ্কজ খাসনবিশ বলতে থাকে, চিন্তা করবেন না, ওর মুখ থেকে কথা বের করার দায়িত্ব আমার, আমি কথা বের করব। এরপরে বিদ্যা বলতে থাকে, আমার আমার কৃষ্ণগোপালকে চাই, কৃষ্ণগোপালকে আমার লাগবে, ইমিডিয়েটলি কৃষ্ণগোপালকে লাগবে। আর আমার বিশ্বাস যে কৃষ্ণগোপালকে ইনি খুব ভালো করেই চেনেন, কারণ উইটনেসদের মধ্যে একজন কৃষ্ণগোপালও থাকতে পারে, আমার এটা ধারণা। এরপরে দেখা যায় তখনই যুক্তা বলে ওঠে, আমি হয়তোবা কৃষ্ণগোপালকে চিনি। তখন এ কথা শুনে দেখা যায় যে বিদ্যা বলতে থাকে, তার মানে? তখনই যুক্তা বলতে থাকে, আমি না চিনলেও একজন চিনতে পারে, তাকে তাকে ধরলেই তুমি কৃষ্ণগোপালের খোঁজ পাবে। এ কথা শুনে বিদ্যা অবাক হয়ে যায়। এরপরে যুক্তা বলতে থাকে, গোপাল বোর্ডওয়ালাকে ধরলেই তুমি কৃষ্ণগোপালের খোঁজ পেতে পারো। এরপরেই দেখা যায় গোপাল বোর্ডওয়ালা বসে বসে বলছে, এই যুক্তা কোথায় গেল, যুক্তাকে কেন আমি খুঁজে পাচ্ছি না, ও একা একা কোথায় ঘুরছে, এই মেয়েটাকে আমি শেষ করে দেব। যদিও বেশি বাড়াবাড়ি করে, দেখতে পাচ্ছি যে বিদ্যার হয়ে ও প্রচন্ড কথা বলছে, বিদ্যার হয়ে প্রচন্ড প্রচন্ড ঝামেলা করছে। এরপরে দেখা যায় যুক্তা বলতে থাকে, কি ব্যাপার, কি ভাবছো? তখনই গোপাল বোর্ডওয়ালা বলতে থাকে, কোথায় গিয়েছিলি তুই? তখনই যুক্তা বলে ওঠে, কেন, তোমাকে কি সেই কৈফিয়তটা আমাকে দিতে হবে? গোপাল বোর্ডওয়ালা বলে ওঠে, হ্যাঁ দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে। তুই যদি না বলিস কি হতে পারে তোর কোনো ধারণা আছে? আমি তোকে বলছি, তোকে তোকে ডান্স করতে হবে, তোর জন্য সবাই অপেক্ষা করছে, আর তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিস বলতো? তখনই যুক্তা বলতে থাকে, আমি ডান্স করতে পারবো না। তখনই গোপাল বোর্ডওয়ালা বলতে থাকে, তোকে তোকে ডান্স করতে হবে, আজকে খুব ভালো একটা গানের গানের ডান্স করবি, তোকে দেখে যেন সবাই অনেক টাকা ছড়ায়। আমি আমি শুধু বিজনেস বুঝি, এছাড়া
এছাড়া আমি আর কিচ্ছু বুঝতে চাই না। এ কথা শুনে যুক্তা বলতে থাকে, তোমার তোমার বিজনেস তুমি নিজে সামলে নাও, আমি আমি আর পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি, একদম একদম ক্লান্ত, আমার আর এসব ভালো লাগে না। তখন এ কথা শুনে গোপাল বোর্ডওয়ালা বলতে থাকে, তোকে তো নাচতেই হবে, গাইতেই হবে, তোর নাচ গান দিয়েই তো আমার বিজনেস, তাই না? তখন এ কথা শুনে দেখা যায় গোপাল বোর্ডওয়ালার কথা শুনে যুক্তা বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি তোমাকে ছাড়বো না, আমি নাচতে পারবো না, তুমি আমাকে কি করবে শুনি? তখনই গোপাল বোর্ডওয়ালা বলতে থাকে, আমি কি করতে পারি সেটা তুই খুব ভালো করেই জানিস, তাই বলছি বেশি বেশি পিয়াজি করিস না, বেশি পিয়াজি না করে নিজের কাজে মন দে, নিজের কাজটা সম্পূর্ণ কর, সেজে গুজে নে আর ওখানে গিয়ে ডান্স শুরু করে দে, বোর্ড চালু হয়ে যাবে। এ কথা শুনে দেখা যায় যুক্তা বলতে থাকে, আমি বললাম তো আমি পারবো না, আর আমি বিদ্যাকে কথা দিয়েছি যে আমি আমি কৃষ্ণ গোপালকে তার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, তার আসল বাবাকে তার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আর ওর আসল বাবাই ওকে ওকে সম্প্রদান করবে। এ কথা শুনে গোপাল বোডলা বলতে থাকে, তুই আগুন নিয়ে খেলছিস যুক্তা, আগুন নিয়ে খেলছিস, তুই এসবের মধ্যে নিজেকে জড়াস না, নিজেকে জড়ালে কিন্তু হিতে বিপরীত তৈরি হয়ে যাবে, তুই কিন্তু ফেঁসে যাবি, খুব ভালোভাবে ফাঁসবি। এ কথা শুনে তখন দেখা যায় যুক্তা বলতে থাকে, আমাদের জীবনে ফাঁসার আর কি আছে বলো তো, তুমি তো আমার জীবনটা নরক করে রেখেছো, আমার জীবনে কি ফাঁসার আর কিছু আছে? কিছুই নেই, কিছু নেই আমার জীবনে। এ কথা শুনে তখন দেখা যায় গোপাল বোটওয়ালা বলতে থাকে, তুই বাড়াবাড়ি করছিস যুক্তা, তুই বুঝতে পারছিস না তুই কিভাবে আগুন নিয়ে খেলা করছিস। তখনই যুক্তা বলতে থাকে, আমার নামে অনেকগুলো কেস আছে, আর একটা কেস না হয় ঠুকে যাবে, কিংবা কিংবা প্রাণ হারাবো, এই ভয় তো দেখাচ্ছ, তাই তো? প্রাণ হারালে হারাবো, কিন্তু আমি ওই মেয়েটাকে অবশ্যই তার পিতার সঙ্গে দেখা করাবো, তার পিতৃ পরিচয় আমি খুঁজে দেবো, ওকে আমি কথা দিয়েছি। এ কথা শুনে দেখা যায় গোপাল বোটওয়ালা বলতে থাকে, বাড়াবাড়ি করিস না টুকটা, একদম বাড়াবাড়ি করিস না, তোকে যেটুকু যেটুকু করতে বলা হয়েছে সেটুকুই কর, সীমানার বাইরে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবি। এ কথা শুনে তখনই দেখা যায় যুক্তা বলতে থাকে, আমি আমি অবশ্যই ওকে কথা দিয়েছি যে আমি গোপাল বোটওয়ালা তোমাকে অবশ্য ওর সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, আর কৃষ্ণ গোপালকে সেটাও আমি খুঁজে বের করব। এরপরে দেখা যায় গোপাল বোটওয়ালা চলে গেলে তখনই যুক্তা যুক্তা গোপাল বোটওয়ালার আলমারি খুলতে যায় আর বলতে থাকে, আলমারি থেকে আমাকে আমাকে সমস্ত নথিপত্র বের করতে হবে, আমার বিশ্বাস আলমারিতে অনেক কিছু আছে যেগুলো যেগুলো খুললে আমি কৃষ্ণ গোপালের সন্ধান পাবো। এরপরে দেখা যায় যেই বলা সেই কাজ, যুক্তা আলমারি খুলে সেখানে থাকা ফাইলের মধ্যে কাগজপত্র দেখতে থাকে। এরপরে দেখা যায় যুক্তা বলতে থাকে, এখান থেকে কাগজপত্রগুলোর মধ্যে হয়তো বা বিদ্যার বাবার খোঁজ পেয়ে যাব, আমি দেখি না কোনো কিছু যদি পাই। এরপরে যুক্তার নজরে পড়ে যায় একটি পেপার, সেখানে কৃষ্ণগোপালের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে অবাক হয়ে যায় যুক্তা যুক্তা বলতে থাকে, তার মানে ইনি কৃষ্ণগোপাল, ইনি বিদ্যার বাবা। এটা যদি বিদ্যা জানতে পারে ও কি নিজেকে ঠিক রাখতে পারবে, ওকে ওকে নিজেকে ক্ষমা করতে পারবে? এরপরে দেখা যায় যুক্তা বলতে থাকে, যাই হোক না কেন ওকে আমি কথা দিয়েছি, তাই আমি ওর সামনে কৃষ্ণগোপালকে অবশ্যই নিয়ে যাব, কৃষ্ণগোপালকে অবশ্যই ওর সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, এতে এতে যা হবার হবে। এদিকে দেখা যায় বিদ্যা বাড়ি ফিরলে তখনই রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কোথায় গিয়েছিলে বলো? তখনই ত্রিধা বলতে থাকে, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন বলো তো? তখনই রাজদীপ বলে ওঠে, কেন বলবো না, সারাদিন এভাবে ধেই ধেই করে বেড়াচ্ছে, বাড়িতে যে একজন বৃদ্ধ বাবা তো ওর জন্য অপেক্ষা করে, ওর কি কোনো কোনো খেয়াল আছে? আর একা একা এভাবে ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনো রকম কোনো ঝামেলায় পড়ে তখন কি হবে, বুঝতে পারছো? তখনই ত্রিধা বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু তারপরেও ওর তো কাজ আছে, তাই না? তখনই রাজদীপ বলতে থাকে, কি কাজ শুনি? কোনো কাজ থাকতে পারে না আমার, আমিও তো এত বড় একটা কোম্পানি চালাই, আমার তো কোনো কাজ নেই। তখনই দেখা যায় বিদ্যা বলে ওঠে, আমিও একটা কোম্পানি চালাই, আমারও একটা কোম্পানি আছে। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি তোমার কোম্পানি আছে, কিন্তু কিন্তু কোম্পানিতে এত ঘন ঘন যাওয়া চলবে না, তুমি এভাবে এভাবে যখন তখন বেরিয়ে যাচ্ছ, আমার কি টেনশন হয় না? তুমি বুঝতে পারছো না? তখনই বিদ্যা বলতে থাকে, সরি, আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমি আমি এরপর থেকে যখন বেরোবো আপনাকে জানিয়ে তারপরে বেরোবো, ঠিক আছে? এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তোমার কি কোনো কোনো খেয়াল আছে, আর মাত্র দুদিন পরে তোমার বিয়েতে তো তোমার তোমার অনেক কাজকর্ম আছে, তাই না? আমাদের অনেক দায়িত্ব আছে, এখন যদি কোনো ঝামেলা হয় তখন কি হবে? এরপরে দেখা যায় তখন রাজদীপের কথা শুনে ত্রিধা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি তো, তোমার তো অনেক দায়িত্ব, তাই না? তুমি তো অনেক দায়িত্ব পালন করো, সব তো আমাকেই করতে হয়, তুমি শুধু বসে বসে
ছড়ি ঘোরাও। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না তিথা, একদম বাড়াবাড়ি করবো না। এসব কি বলছো? আমি কি কি ছড়ি ঘুরিয়েছি? হ্যাঁ, আমি কোনো ছড়ি ঘুরাইনি। এ কথা শুনে দেখা যায় পৃথা বলতে থাকে, তুমি কি করেছো না করেছো সেটা সেটা আমি খুব ভালো করে জানি, তোমাকে আর সেটা বলতে হবে না। এরপরে দেখা যায় রাজদীপ বলতে থাকে, আচ্ছা বৌমা, আমি কিন্তু একটা একটা কথা দিয়েছি, আমি কিন্তু একটা আবদার করব তোমার কাছে। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, কি আবদার শুনি? এরপরে রাজদীপ বলতে থাকে, আমি কিন্তু চাই যে আমার বাড়িতে তোমাদের বিয়ের পরে দুষ্টু মিষ্টি বাচ্চা আসবে। এ কথা শুনে অবাক হয়ে যায় ত্রিধা। ত্রিধা বলতে থাকে, হ্যাঁ, বাচ্চা? দুষ্টু মিষ্টি বাচ্চা? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, হ্যাঁ, কেন নয়, অবশ্যই অবশ্যই দুষ্টু মিষ্টি বাচ্চা আনতে হবে আমাদের বাড়িতে। আমার দুষ্টু মিষ্টি বাচ্চা চাই। এ কথা শুনে লজ্জা পায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, এসব কি বলছেন আপনি? এরপরে রাজদীপ বলতে থাকে, হ্যাঁ, আমি আমি এটা এটা আমি তোমার কাছে একটা আবদার করছি, কিন্তু একটা হলে চলবে না। আমার ইচ্ছে, আমাদের বাড়িতে গদা গদা বাচ্চা হবে, আমি ফুটবল টিম বানাবো। তখন তখন বিদ্যা বলতে থাকে, শুধু ফুটবল টিম বানালে হবে? আমি তো ভেবেছি ক্রিকেট টিম বানাবো, তারপরে হাডুডু খেলার টিম বানাবো, সবকিছুরই একটা করে টিম বানাবো। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তবে তো আমি আরো খুশি। এই ত্রিথা, বুঝতে পারছো, আমাদের বাড়ি থেকে গদা গদা বাচ্চা বেরোবে, এক একটা টিম বেরোবে, সবাই বলবে, দেখো রাজদীপ চ্যাটার্জির বাড়ি থেকে ফুটবলার বেরোচ্ছে, ক্রিকেটার বেরোচ্ছে, আরো অনেক খেলোয়াড় বেরোচ্ছে। এটা দেখে আমার যে কি গর্ব হবে না। ঠিক তখনই দেখা যায় যুক্তা বিদ্যাকে ফোন করে আর বলতে থাকে, আমি যুক্তা বলছি। এরপরে বিদ্যা বলতে থাকে, হ্যাঁ যুক্তা বলো। এরপরে যুক্তা বলতে থাকে, শোনান, আপনি আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বিয়ের পিঁড়িতে বসে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের দিন আমি কি আপনার বাবাকে নিয়ে গিয়ে আপনার সামনে দাঁড় করাবো। এই কথা শুনে যুক্তার কথা শুনে বিদ্যা অবাক হয়ে যায়। বিদ্যা বলতে থাকে, কি বলছো এসব? তুমি কোনোভাবে তার সন্ধান পেয়েছো? তখনই যুক্তা বলতে থাকে, হ্যাঁ পেয়েছি। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় তখনই যুক্তা বলতে থাকে, আমি আমি আসছি। এদিকে এদিকে রায়া বিদ্যাকে ফোন করে আর বলতে থাকে, ম্যাম, আমাকে শ্রাবণ প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমি কলেজে আছি, আমার প্রচন্ড ভয় লাগছে, আমাকে প্লিজ বাঁচান। এরপরে দেখা যায় এ কথা শুনে বিদ্যা অবাক হয়ে যায়। বিদ্যা বলতে থাকে, এসব কি বলছো তুমি? শ্রাবণ তোমাকে থ্রেট দিচ্ছে? মানে তুমি ওখানেই থাকো, আমি আমি এক্ষুনি আসছি, চিন্তা করবে না, একদম ভয় পাবে না, তোমাদের প্রফেসর বেবি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে পারে না। তখনই রায়া বলতে থাকে, প্লিজ ম্যাম, আপনি আমাকে বাঁচান। এই বলে ফোনটা কেটে দিলে বিদ্যা বলতে থাকে, আমাকে প্লিজ একটু বেরোতে হবে। এরপরে রাজদীপ বলতে থাকে, এই মেয়ে, কোথায় যাচ্ছ বলে যাও। বিদ্যা বলতে থাকে, সে সবটা বলবো। এই বলে বিদ্যা তড়িঘড়ি করে বেরিয়ে গেলে রাজদীপ বলতে থাকে, বুঝতে পারলাম না মেয়েটা কোথায় গেল, কে বা ফোন করলো এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, যদি কোনো বিপদ হয়। তখনই ত্রিধা বলতে থাকে, বুঝতে পারছি না, সত্যি যদি কোনো বিপদ হয় তবে কি হবে। তখনই রাজদীপ বলতে থাকে, আমাকেও যেতে হবে, আমার মেয়েটার কোনো বিপদ হতে আমি দেব না। এরপরে দেখা যায় বিদ্যা কলেজে এসে রায়াকে ডাকতে থাকে। ঠিক তখনই দেখা যায় পেছন থেকে কেউ সরে গেলে উপর থেকে কেউ একজন টিফিন বাটি ফেলে দেয়। এরপরে বিদ্যাকে পেছন থেকে একটি লাঠি দিয়ে আঘাত করা হয়। তখনই বিদ্যা থমকে যায় আর তখনই সামনে বেরিয়ে আসে একটি ছেলে আর বলতে থাকে, আজকে আজকে তোকে এখানে শেষ করে দেব, আজকেই তো শেষ দিন, এখানে এসে বড্ড বড় ভুল করেছি, সেখানে তোকে শেষ করে দেব। এরপরে দেখা যায় বিদ্যাকে যখনই মারতে যাবে তখনই রায়া নিজের ব্যাগটা ফিকে দিলে বিদ্যার মাথায় গিয়ে সে ব্যাগটা লাগে আর বাড়িটা গিয়ে ব্যাগে পড়ে যায়। তখনই রায়া বলতে থাকে, ম্যাম, আপনি ঠিক আছেন তো? তখনই বিদ্যা বলতে থাকে, হ্যাঁ রায়া, আমি একদম ঠিক আছি, তুমি ঠিক আছো? তখনই রায়া বলতে থাকে, হ্যাঁ ম্যাম, আমি একদম ঠিক আছি, আপনি নিজের নিজের যত্ন নিন, আমাকে এখানে আটকে রেখেছিল, তাই আমি আপনাকে ফোন করতে বাধ্য হয়েছি, আমাকে দিয়ে ফোন করানো হয়েছিল, আমি একা থাকায় ফোনটা করতে বাধ্য হয়েছি, তাছাড়া ফোন করতাম না। এরপরে দেখা যায় বিদ্যা গুন্ডাগুলোকে মারতে থাকে। একে একে অনেকগুলো গুন্ডা বেরিয়ে এলে তাদের সঙ্গে ফাইট করতে থাকে বিদ্যা আর বলতে থাকে, আমার কলেজে আমার এই শিক্ষার্থীকে তোরা এভাবে আটকে রাখবি, তোদের এত বড় সাহস। এরপরে দেখা যায় সবাইকে মেরে রায়াকে যখনই বিদ্যা বাঁচায় তখনই দেখা যায় শ্রাবণ এসে বিদ্যার মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, এখান থেকে বেরোনোটা অতটাও সহজ নয় প্রফেসর বিবি, আপনাকে এখানে ফাঁদে ফেলানোর জন্যই ডেকে আনা হয়েছে, এবার এখান থেকে আপনাদের কে বাঁচাবে? আপনাদের দুজনকে এখানে এখানে পুঁতে দেবো, এখানে মেরে ফেলবো। তখন কথা শুনে বিদ্যা বলতে থাকে, শ্রাবণ, একদম বাড়াবাড়ি করবি না। তখন শ্রাবণ বলতে থাকে, আমি আমি বাড়াবাড়ি করছি না, আমি কি করতে পারি সেটা সেটা তুই খুব ভালো করেই জানিস। তখনই বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি, আর তুইও জানিস আমি কি করতে পারি। আমার যদি একবার হাত চলতে শুরু করে, আমার হাত যে
কতদূর অব্দি যাবে সেটা তুই খুব ভালো করে জানিস। তখনই শ্রাবণ বলতে থাকে, আমি তোকে এখানে শুট করে দেব, তোর বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। রিচ চ্যাটার্জি শুধুমাত্র আমার বোন ফাগুনের হাজবেন্ড হবে। আমার বোন ফাগুন ওকে খুব ভালোবাসে। তুই থাকবি না? না থাকলে তুই না থাকলে রিত অবশ্যই আমার বোনকে বিয়ে করবে। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, শ্রাবণ ভুলে যাচ্ছিস আমিও কিন্তু তোর দিদি। তখন এ কথা শুনে শ্রাবণ বলতে থাকে, তুই আমার কেউ হোস